এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের দেয়া 121 রানের টার্গেটে ব্যাট করছে ধোনির দল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। এক সপ্তাহেরও বেশি যন্ত্রণায় ভুগে মারা গেলেন রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। রাজধানীতে জোড়া খুনের মামলায় এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 11 এপ্রিল। এবং হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা। এসআই বরখাস্ত, ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। শুরুতে এশিয়া কাপের খবর। মিরপুরের স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ধোনিদের বিপক্ষে আগে ব্যাট করে মাহমুদুল্লাহ ও সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত 15 ওভারে 120 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে 5 রান। বৃষ্টির কারণে খেলা 5 ওভার কমিয়ে 15 ওভার করা হয়েছে। একাদশে 2টি পরিবর্তন নিয়ে ব্যাট করতে নেমে টাইগারদের শুভ সূচনা এনে দেন তামিম ও সৌম্য। শুরুতে ব্যাট করা কিছুটা কঠিন হলেও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে দারুণ খেলতে থাকেন দুই ওপেনার। 9 বলে 14 রান করে ফিরে যান ওপেনার সৌম্য। এরপর কিছুটা ধীর গতিতে খেলা তামিম ফিরে যান ব্যক্তিগত 13 রানে। তবে সাকিব ও সাব্বির জুটি বাংলাদেশকে লড়াই করার মতো স্কোরের দিকে নিয়ে যান। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করেন 34 রান। 16 বলে 21 রান করে সাকিব ফিরে যাবার পর মুশফিক এবং মাশরাফিও দ্রুত আউট হলে 75 রানে 5 উইকেট হারায় স্বাগতিকরা। তবে এরপর মিরপুরে শুরু হয় মাহমুদুল্লাহর তাণ্ডব। 2টি করে 4-6-এ 13 বলে 33 রান করে অপরাজিত থাকেন বিশ্বকাপের জোড়া সেঞ্চুরিয়ান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান সাব্বির। 29 বলে 32 রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন 45 রানে 120 রানের ফাইটিং স্কোর পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বেশ দেখে শুনে শুরু করেছে ভারতের দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী রায়হান মাসুদ। আমরা চলে যাচ্ছি সেখানে। মাসুদ, কি খবর আছে আপনার কাছে? দর্শক, আমরা একটি গর্জনের মাধ্যমে আবারও সচিত্র তথ্য বিবরণীতে ফিরে আসলাম। হয়তো দর্শকের ভিতরে যে আওয়াজ শোনা যাচ্ছে, ভেতর থেকে যে গর্জন শোনা যাচ্ছে, তাতে আমরা ধারণা করে নিচ্ছি মাঠের বাইরে থেকে একটি উইকেট পড়েছে এবং আমরা জানতে পেরেছি যে রোহিত শর্মার উইকেটটি পড়েছে। এটি অত্যন্ত খুশির খবর বাংলাদেশিদের জন্য। আমরা যদি একটু বাংলাদেশের ব্যাটিংয়ের কথা আমরা যদি বলি, শুরু থেকে যদি দেখি উইকেটের যে আচরণ, তাতে একটু স্লো মনে হয়েছে উইকেট। যেমন তামিম আর সৌম্যের মতো যারা ড্যাশিং ওপেনার, তারা একটু স্লো ব্যাটিং শুরুটি করেছেন। এরপর যদি আমরা দেখতে পাই যে সাব্বির এবং সাকিবের যে পার্টনারশিপ, তার মাধ্যমে বাংলাদেশের লড়াকু পুঁজির দিকে এগিয়েছে। আমরা যদি শুরু থেকে আসি, একটি নাটকীয় একটি ফাইনাল আমরা শুরু থেকে দেখতে পাচ্ছিলাম। কারণ সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর একটু বৃষ্টির পরে আবারও খেলা শুরু। টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। মাঝের যে ওভারগুলো, সেই ওভারগুলিতে সাকিব, সাব্বির এবং অন্যান্য যারা মিডল অর্ডারের ব্যাটসম্যান ছিলেন, মাহমুদুল্লাহ ছিলেন, তারা এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটি মোটামুটি 120 রানের একটি পুঁজি এনে দিয়েছেন। আমরা যদি একটু বলি, 20 ওভারের খেলায় কমে এসেছে 15 ওভারে এবং 120 রানের জুটি মোটামুটি ভালো। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী পারভিন আক্তার। যদি আমরা একটু পারভিন আক্তারের কাছে একটু যাই। পারভিন, আপনি দেখেছেন বাংলাদেশের ব্যাটিং ভেতর থেকে, কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং? আসলে আমার কাছে চমৎকার মনে হয়েছে, কারণ শুরুটা আমরা যেভাবে দেখেছি, যে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মিরপুরে আমরা সারাদিন দেখেছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এরপর হঠাৎ করেই বৃষ্টি, এবং এমন বৃষ্টি যে আমরা বিগ স্ক্রিন ভেঙে পড়তে দেখেছি এবং দর্শকদের মধ্যে হতাশা দেখতে পেয়েছি। যারা অনেক কষ্ট করে টিকিট জোগাড় করেছিলেন, তাদের মধ্যে দেখেছি যে ম্যাচ না দেখতে পারার একটা হতাশা। কিন্তু সবকিছু ছাপিয়ে এখন কিন্তু মিরপুরে চমৎকার আবহাওয়া আমি দেখতে পাচ্ছি এবং চমৎকার একটা ওয়েদার এখানে, এবং তার সঙ্গে কিন্তু বাংলাদেশও কিন্তু চমৎকার খেলেছে।
আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম আগের ম্যাচগুলোতে যেভাবে উইকেট পড়েছিল, কিন্তু আজকে কিন্তু তেমনটা হয়নি। যদিও শুরুতে উদ্বোধনী জুটি আমাদেরকে 27 রানের একটা উদ্বোধনী জুটি ছিল, এরপরে যদিও মাঝে একটা বিপর্যয় আমরা দেখেছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু সাব্বির এবং মাহমুদুল্লাহ আমাদেরকে কিন্তু একটা মোটামুটি চ্যালেঞ্জিং একটা স্কোর এনে দিয়েছে 120। যদিও রায়হান, আমি জানিয়ে রাখি যে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে আসলে 120 তেমন কিছু না। তারপরেও আজ কিন্তু আমাদের বেশ কয়েকজন ভালো পেসার আছেন, যেমন আবু হায়দার রনি, বিপিএল এর বিস্ময় আমরা যাকে বলি। আবু হায়দার রনির কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা, তার সঙ্গে মাশরাফি আছে, তাসকিন আছেন। তো তারা হয়তো আমাদেরকে যে আজকে যে উইকেটে কিন্তু তেমন একটা ঘাস নেই, তো ঘাস নেই এই উইকেটে কিন্তু আসলে ব্যাটসম্যানরা তেমন একটা খুব একটা বোলাররা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, ব্যাটসম্যানদেরই কিন্তু আজকের উইকেটটা বলা যায়। কিন্তু তারপরেও আমরা প্রত্যাশা করব যে আমাদের বোলাররা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে, আপনি এর মধ্যে বলেছেন যে রোহিত শর্মা প্রথমেই আউট হয়ে গেছেন, তো রোহিত শর্মা কিন্তু বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে 83 রানের একটা স্কোর করে কিন্তু বাংলাদেশকে হারানোর পেছনে কিন্তু রোহিত শর্মার একটা অবদান ছিল। তো আমরা যেটা বলতে চাই যে যেহেতু রোহিতকে শুরুতেই আমরা রোহিতের উইকেটটা আমরা হারিয়েছি, তো আমার মনে হয় যে আমাদের বোলাররা চমৎকার কিছু এনে দিবে এবং 30 বছরের যে আমাদের যে অপেক্ষা, এই 30 বছরের অপেক্ষা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা প্রত্যাশা করতে পারি যে আজকে সে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আসলে এশিয়া কাপের প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতবো। ধন্যবাদ পারভিন। আমারও একই আশা, শুধু আমার না, সত্যি কথা বলতে গোটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, বেনাপোল থেকে যদি আমরা যে কোনো সীমান্তে যাই, গোটা বাংলাদেশের এখন একটাই প্রত্যাশা, এশিয়া কাপের শিরোপা, মাশরাফির হাতে এশিয়া কাপের শিরোপা। পারমিতা। রায়হান মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মিরপুর থেকে জানছিলাম, এখন আমরা রাজধানী জুড়ে বড় পর্দায় যেখানে খেলা দেখার আয়োজন করা হয়েছে, একটু দর্শকদের প্রতিক্রিয়া জানবো। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস এলাকায় আছেন রাহিদ রনি। প্রথমেই যাব শুভর কাছে। মুজাহিদ শুভ, আপনার কাছে কি খবর আছে? শুভ, দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? অথচ কিন্তু আনন্দের সাগরে ভাসছে কিন্তু শাহবাগবাসী। মিরপুরে যে খেলা চলছে তার সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে ব্যাপক আনন্দের সাগরে ভাসছে সবাই। একদম এইখানে যে জায়গাটি আছে শাহবাগ চত্বরের পুরো এলাকাটি জুড়ে, এইদিকে হচ্ছে শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত এবং আরেকদিকে হচ্ছে আজিজ সুপার মার্কেট পর্যন্ত কিন্তু আমরা ব্যাপক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি উইকেটের পতনের পর থেকে কিন্তু তারা ধরে নিয়েছেন বাংলাদেশ জিতে যাচ্ছেন, এবং একটি সম্মানজনক রান করার কারণে 120 যে একটা প্রত্যাশিত রান করার কারণে কিন্তু তাদের আবেগটা অনেক বেশি নাড়া দিয়েছে। এবং এই শাহবাগে এই প্রথমবারের মতো দেখা গেল যে এত বেশি পরিমাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাত অনেক হয়ে যাওয়ার পরে কিন্তু তারা বাড়ি ফেরার ব্যাপারে কোনো ধরনের কোনো বিরক্তি কোনো কিছু দেখা যাচ্ছে না। তারা খেলা দেখে এবং বাংলাদেশকে জিতিয়েই এই শাহবাগ ছাড়বেন, এমনটি তাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি। যারা টিকিট পাননি এবং যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেনি, এক ধরনের বলা যায় যে শাহবাগ এটি এক ধরনের একটি স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে, এবং একটা পলকও তারা ফেলছেন না, এবং বিভিন্নভাবে উৎসাহ দিয়ে বাংলাদেশ যেন জিতে যায় এই সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছিল, এবং 5 ওভার খেলা কমে যাওয়ার কারণে কিন্তু এক ধরনের হতাশাও ছিল যে বাংলাদেশ জেতার ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কার সৃষ্টি হয় কিনা। কিন্তু পরবর্তীতে ভালো একটি রান স্কোর করার কারণে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রত্যাশা কিন্তু বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে। এবং তারা তারা ধারণা করছেন যে বাংলাদেশ হয়তো খুব ভালোভাবে দ্রুত সময়ের মধ্যে উইকেট শিকার করে বাংলাদেশ ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নেবেন। এই ছিল শাহবাগ থেকে সবশেষ খবর। আমাদের রিপোর্টার রনি আছেন টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একখণ্ড উত্তাল জনসমুদ্রের সামনে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্যের সামনে, এবং দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু বাংলাদেশ চিৎকারে মুখরিত। বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি, দর্শক যারা আছেন সবাইকে বলছি, এখানে কিন্তু বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ টস হেরে ব্যাট করে এবং সেখানে কিন্তু সংগ্রহ করে
120 রান এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ ব্যাটে কিন্তু এই রান তারা করে। 13 বলে 33 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন কিন্তু বোলারদের মূল দায়িত্ব, 4 জন পেসার কিন্তু রয়েছে বাংলাদেশ দলে এবং প্রথমকেই কিন্তু একটা উইকেটও পড়ে গেছে ভারতের। তো সব মিলে এখানে অবস্থা হচ্ছে এরকম যে বাংলাদেশ চিৎকার তো রয়েছেই, পাশাপাশি ভুবু জেলার একটা ব্যাপার রয়েছে এবং ওরা মাঠে 11 জন, কিন্তু বাইরে কিন্তু রয়েছে লাখো কোটি সমর্থক যারা কিনা বলছে বারবার যে এশিয়া কাপের শিরোপাটা বাংলাদেশের ঘরেই থাকবে, এমন প্রত্যাশা প্রত্যেক সমর্থকের। আমি দেখতে পেয়েছি যে অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন টিএসসি চত্বরে খেলা দেখার জন্য। এখানে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। একই রকমভাবে শাহবাগেও কিন্তু প্রজন্ম চত্বরে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। ঢাকার প্রত্যেকটি মহল্লায় এলাকায় কিন্তু এরকম চিৎকার এবং বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশের সমর্থকরা, দর্শকেরা যারা সবসময়ই বাংলাদেশ জিতলে জিতে যায় দর্শক, জিতে যায় এই আগুনের সমর্থক। এটা কিন্তু মাশরাফিও কিন্তু প্রথম দিন বলেছিলেন যে হোম কন্ডিশন এবং সেই সঙ্গে দর্শকের একটা বড় সাপোর্ট কিন্তু রয়েছেই। তো এই ছিল এখানকার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের সর্বশেষ খবর। যাচ্ছি সরাসরি স্টুডিওতে পারমিতা হিমের কাছে। ধন্যবাদ রাহিদ রনি, ধন্যবাদ মুজাহিদ শুভ। আমরা জানছিলাম যে হাজারো সমর্থক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেখানে সামনে জড়ো হয়েছেন এবং তাদের সমর্থন, তাদের শুভাকাঙ্ক্ষা তারা জানিয়ে দিচ্ছেন সেখানে থেকে। আমরাও সেটি দেখছিলাম সরাসরি। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। এশিয়া কাপ ফাইনালের আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে গো টাইগার্স নামে একটি ভিডিও আপলোড করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিডিও বার্তায় দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট সহ দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ দল এবং সমর্থকদের প্রতি শুভকামনা জানান। Tigers, we're all with you today in the Asia Cup final. The best of luck to you. We're all rooting for you. Go Tigers! Go Tigers! Good luck tonight in the finals. Go Tigers, go! Fight Tigers, fight! Go Tigers! Go Tigers! Best of luck in the final. Cholo Bangladesh! Go Tigers! Good luck Bangladesh! প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল। সকালে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি। বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজোড়া। একসময় পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, তখন পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানায় 41 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরনে ছিল পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি জামাত সরকার। বাংলাদেশে পাট কলগুলো বন্ধ করে দেবে এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় দেবে। এই গোল্ডেন হ্যান্ডশেক এবং পাট শিল্প বন্ধ করার কথা বলে এখান থেকে মোটা টাকা নিয়ে আসলো। ফলাফলটাই ছিল যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি বিদেশে বন্ধ হয়ে যাবে। একই মেমোয়ারে ভারতের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে চুক্তি, সেটা ছিল ভারত নতুন পাট কল তৈরি করবে এবং 2.5 লক্ষ বেল পাট তারা বিদেশে রপ্তানি করবে। মৃতপ্রায় পাট শিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। অন্য সব পণ্য যার সঙ্গে কৃষির সাথে একটু সম্পর্ক, সেগুলি কৃষি পণ্য হিসেবে বিশেষ সুবিধা পায় আর পাট পায় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আজকে এটা ঘোষণা দিতে চাই যে আমাদের পাট উৎপাদন এবং পাটকে আমরা কৃষিজাত পণ্য হিসেবেই বিবেচনা করব।
ইতিমধ্যে যে মিলগুলি আমরা চালু করে দিয়েছি সেগুলি যাতে লাভজনক হয় সে ব্যাপারে সকলেই যত্নবান হবেন। আমরা আমাদের যেমন সকলে বেতন ভাতা বাড়িয়েছি, আমরা মজুরি কমিশনও ঘোষণা দেব যাতে করে আমাদের শ্রমিকদেরও সমস্যা দূর হয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটপণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ভেন্যু বরাদ্দ পেলেও বিএনপির কাউন্সিল নিয়ে সংশয়ে নেতাকর্মীরা, গণগ্রেপ্তার ও পুলিশি বাধার আশঙ্কা। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে এ মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। আর সাবেক আইনমন্ত্রী বলেছেন, 8 মার্চ মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ের দিন ধার্য থাকায় এ পর্যায়ে কোনো ধরনের বক্তব্য দেয়া সমীচীন হবে না। আলবদরের অন্যতম শীর্ষ নেতা মীর কাশেম আলীর আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এক যুদ্ধাপরাধীর মামলার শুনানিতে প্রধান বিচারপতির এমন মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শনিবার রাজধানীতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে দাবি ওঠে কাশেম আলীর আপিল পুনঃশুনানির এবং মামলা থেকে প্রধান বিচারপতির সরে দাঁড়ানোর। এর প্রেক্ষিতে রোববার মীর কাশেম আলীর মামলা নিয়ে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী ৮ তারিখে রায়ের জন্য ধার্য আছে, ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য এবং এইটা বিচারালয়ের প্রতি, প্রধান বিচারপতির প্রতি এই ধরনের কোনো উক্তি না করার জন্য। এই ধরনের উক্তি করলে আমাদের ন্যায় বিচার ব্যাহত হবে এবং আমরা যুদ্ধাপরাধের মামলার যেই সার্থকতার সাথে এগুলো সম্পন্ন করে এসেছি সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর সাবেক আইনমন্ত্রীর মত 8 মার্চ কাশেম আলীর রায়ের দিন ধার্য থাকায় এ পর্যায়ে মামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য বা বিতর্ক সৃষ্টি করা সমীচীন নয়। বিচার কাজটা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষেরই আমার মনে হয় বিচারকে নিয়ে এরকমভাবে পাবলিক স্টেটমেন্ট দেওয়া বা এটা আবার মিডিয়াতে প্রকাশ করা এটা সমীচীন না। এদিকে মীর কাশেম আলীর মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা জনগণের বিপক্ষে যায় অথবা বিচারের সময় আদালতের কোনো বক্তব্য কোনো এক পক্ষে যায়, এমন বক্তব্য থেকে বিরত থাকাই ভালো। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এই কথা বলেন তিনি। এইরকম সাবভার্সিভ কথা বলে আদালত আমাকে সুযোগ করে কেন দিলেন? জাতির পক্ষে ক্ষতিকর বা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো বক্তব্য বা আমরা মনে করি আইনের দৃষ্টিতে মনে করি কোনো এক পক্ষ কোনো এই যে বক্তব্য যাবে, এই রকম বক্তব্য হচ্ছে সাবভার্সিভ বক্তব্য, যেটা আদালত রাখতে পারেন না। আমি সেই সাবভার্সিভ বক্তব্যের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু আমি কোনো সাবজুডিস ম্যাটারে কথা বলি নাই। আমাদের মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব, তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই সাবভার্সিভ উক্তি যখন আদালত করলেন, তাকে তো রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে বাধা দেওয়া উচিত ছিল। তিনি কেন সেই দায়িত্বটা পালন করলেন না? 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন গ্যাসের আগুনে দগ্ধ মা সুমাইয়া আক্তার। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসক জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বেলা 3:30টায় তিনি মারা যান। এদিকে গ্যাসের আগুনে একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেছেন নিহতদের স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। সুমাইয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। স্বামী ও সন্তানের মৃত্যুর পর এবার মৃত্যুর কাছে হার মানলেন তিনিও। তবে গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেছেন নিহতের স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। কিচেনটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে, কিন্তু বেডরুমগুলো বাড়ানো হয়েছে। এটা কিচেন থেকে হয় না, এটা আমাদের একদম 100% কনফার্ম। সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। কিভাবে হলো? 3টা 15 মিনিট আমার ভাবি সুমাইয়া খানম পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেছেন। বরিশালে
নবগ্রাম রোডের যে এখানে কবরস্থান আছে মার্কাজ মসজিদে কবরস্থান, সেখানে দাফন করা হবে। চিকিৎসক জানিয়েছেন শনিবার বিকেল থেকেই সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল 3:15 মারা যান তিনি। উনি লাইফ সাপোর্টে গিয়েছিলেন গতকালকে 12:15টার দিকে। রেগুলার টেস্ট বা ইসিজি সেগুলো করে আমরা কনফার্ম হয়েছে, তারপরে আমরা ডিক্লেয়ার করেছি যে উনি ফাইনালি আর নেই। গত 26 ফেব্রুয়ারি উত্তরায় রান্নাঘরে গ্যাসের চুলার বিস্ফোরণে দগ্ধ হন সুমাইয়া সহ একই পরিবারের 5 জন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। আবারও এশিয়া কাপ ফাইনালের খবর। এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 5 উইকেটে 120 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে এখন ব্যাট করছে ভারত। চলুন দর্শক সরাসরি দেখে আসি সেই ম্যাচের কিছু অংশ। How important a bowling performance is this, VVS? Bangladesh will be looking for a wicket, and their most experienced bowler, the skipper, because Shikhar Dhawan and Virat Kohli have been sensational. Partnership of 44 in just 28 balls. They're piercing the gap, they're not looking to hit the ball hard. Their running between wickets has also been very impressive, and that's why they're toying with this Bangladeshi bowling attack. Tension in the crowd, understandably so, but as you said, they desperately need a wicket. Bangladesh need to get into this game. Just seem to be dominated by some excellent batting here by these two. The partnership comfortably and speedily taking them to that target. Good delivery. Tarzan needs a big game, a very big game. And look at this, the last over. Nonchalantly put into the gap. Delicate touch from Shikhar Dhawan and some real loose bowling. Just not what Bangladesh required at all during that little phase of play. Seemingly India feel well on top here. Hacked away to the onside. রাত 11টার সময় আরো থাকছে। ইরাকের রাজধানী বাগদাদের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 60 জন নিহত, আইএসের দায় স্বীকার। ভেন্যু বরাদ্দ পাওয়ায় প্রস্তুতিতে গতি এলেও ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান নিয়ে সংশয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ মুহূর্তে গণগ্রেপ্তার সহ অযাচিত পুলিশি বাধায় অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার আশঙ্কা করছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলছেন, বাধা পেরিয়ে কাউন্সিল হলে সমাপনী বক্তব্যে আন্দোলনের দিক নির্দেশনা দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাহ উদ্দিন সুমনের রিপোর্ট। যুগ ধরে চলে আসা সবশেষ 2009 সালের 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 5ম জাতীয় কাউন্সিল। এর 6 বছর বাদে আগামী 19 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল। তারিখ ঘোষণার পর ভেন্যু বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করলেও এখন তা কেটে গেছে। কাউন্সিলের জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বরাদ্দ পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং লিখিতও দিয়েছেন। শুক্রবার কাউন্সিল সংক্রান্ত বিভিন্ন উপকমিটির আহ্বায়করা পরিদর্শন করেন অনুষ্ঠানস্থল। ভেন্যু চূড়ান্ত হয়, প্রস্তুতি কর্মকাণ্ডে এসেছে গতি। তবে সম্ভাব্য লোক সমাগমের তুলনায় ভেন্যুটি আয়তনে ছোট হওয়ায় স্থান সংকুলান নিয়ে ভাবতে হচ্ছে দায়িত্বশীলদের। যে ভেন্যু আমরা চেয়েছিলাম সেই চিনমৈত্রী, সেটা তো পাইনি। বসুন্ধরা কনভেনশন সেন্টারও আমরা চেয়েছিলাম, তো আমাদের পছন্দের কোনোটাই পাইনি। এটি মন্দের ভালো হিসাবে, যদিও স্থান সংকুলান খুব কম হবে, তবু এটি দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। অতীত অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির বিভিন্ন উদাহরণ টেনে কাউন্সিল অনুষ্ঠান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দলের শীর্ষ নেতারা। কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল যে কাউন্সিলটা আমরা করতে পেরেছি বা করতে পারবো। আগের বার কাউন্সিলের সময় পার্টি অফিসে রেইড করে সেখান থেকে 150 নেতাকর্মীকে ধরে নিয়ে গিয়েছে, কাগজপত্র নিয়ে গিয়েছে। কল্প কাহিনী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করার একটা সুযোগ তো সরকারের কাছে রয়েই গেছে। আশঙ্কা ও উদ্বেগের পরও কাউন্সিল সফল করতে প্রত্যয়ী দলের নেতারা। তারা বলছেন, এই সম্মেলন থেকেই নতুন করে আন্দোলনের ঘোষণা দেবেন বেগম খালেদা জিয়া। নেত্রীর যে সমাপনী বক্তব্য হবে তাতে আগামী দিনে দল কোন পথে চলবে এবং সেই পথের সফলতার জন্য
যে প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল তার সম্বন্ধে বক্তব্য থাকবে বলে আমরা মনে করি। কাউন্সিল পরবর্তী আন্দোলন বাধা দিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলের এই দায়িত্বশীল নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তারেক রহমানও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। বিকেলে চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এই ফলাফলের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে 19 মার্চ দলের জাতীয় কাউন্সিলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান পদে ও জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। গণতন্ত্রের নামে বিএনপির কাউন্সিল একটি তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 7 মার্চে জনসভা সফল করার জন্য সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, 1/11 কুশীলবদের বিচারের সামনে দাঁড় করানোর জন্য আলাদাভাবে কমিশন গঠন করা উচিত। সেই সঙ্গে আগামী 8 মার্চ মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজা দেখার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচার চলছে। আমাদের শপথ নিতে হবে সাম্প্রদায়িক উগ্রবাদকে আমরা জনগণকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। 1/11 ঘটনার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিশন গঠন করা হোক। এই তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করেই এর পিছনে যারা কুশলী ছিল তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় আনা হোক। যারা আগামীকাল 7 মার্চ উদযাপন করবে না, তারা স্বাধীনতা চায় না, এখনো পাকিস্তানের পক্ষে বাংলাদেশের ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকবার প্রস্তুতি নিতে হবে। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 11 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন নাহার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। রনির সর্বোচ্চ সাজা দাবি করেছেন নিহতের পরিবার। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য থাকায় সকালে ঢাকা মেডিকেলের প্রিজন সেল থেকে জোড়া খুনের মামলার একমাত্র আসামি রনিকে আদালতে হাজির করে পুলিশ। নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামির পক্ষে আবেদন করা হলেও হত্যাকাণ্ডের সাথে রনির সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তা নাকচ করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একজন রিকশা চালক এবং একজন সিএনজি চালক এরা মারা যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায়, এবং তারা মারা যায় হচ্ছে এই অভিযুক্ত আসামির পিস্তল দিয়ে যে গুলি করা হয় সেই গুলিতেই তারা মারা যায়। এ মর্মে যেহেতু তার একার বিরুদ্ধেই এই অভিযোগটি, অতএব তার বিরুদ্ধে 302 ধারা মতে চার্জ গঠন হয়েছে। রনির লাইসেন্স করা পিস্তলের গুলিতেই 2 জন নিহত হয় বলে আদালতে রনির 2 বন্ধুর জবানবন্দি রয়েছে। তবে মামলা থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। রনি ঘটনাস্থল থেকে দিতে হয়নি, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আমরা রনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা বলবো তাকে পুলিশ টর্চার করে, তাকে নির্যাতন করে এই জবানবন্দি দিয়েছে। এটা ফ্র্যাঙ্কলি ছিল না। বিচারের দাবি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। আমি কি অন্যায় করছি? বিচার যে আমার বিচারটা যেন শুদ্ধভাবে ভালোভাবে করে এটুকুই। 2015 সালের 13 এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ট্রাফিক জ্যামে আটকে পড়লে গাড়ি থেকে নেমে গুলি ছোড়েন সরকার দলীয় এমপি পিনু খানের ছেলে রনি। তার গুলিতেই রিকশা চালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী নিহত হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম 15 এপ্রিল রমনা থানায় একটি হত্যা মামলা করেন। কয়েক মাস পর পুলিশি তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে রনির সম্পৃক্ততা বের হয়ে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ইরাকের রাজধানী বাগদাদের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ জন। এছাড়াও রোববার রাজধানীর দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণে কমপক্ষে ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হিলার ওই নিরাপত্তা চৌকিটি একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। সামাজিক গণমাধ্যমে এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর জানিয়েছে স্থানীয়রা। প্রতিদিন এই আহতদের হিলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। সেখানে চিকিৎসাধীন ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার পরপরই এক বিবৃতিতে দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস। এর আগে ২০১৪ সালের মার্চ মাসে আইএসের ঠিক এমনই একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫০ জন নিহত ও ১.৫ শতাধিক আহত হয়। দর্শক, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এসএস স্পোর্টসের সৌজন্যে আমরা সরাসরি ম্যাচের কিছু অংশ দেখে আসি। The Bangladesh need to find someone who can pick up a wicket here. You're talking about 9.75 runs in an over. What is more important for Bangladesh that if they can manage to break this partnership, get a new batsman in, send one back and then see what happens, because still 10 runs in an over. You need to score them. One good over. Make sure you don't concede boundaries in the next over. That required rate will skyrocket. He's become a bit of a champion so far in this final. Nasir Hussain, 2 overs, none for 7. Magnificent figures for a guy who's playing his first game of the Asia Cup. That ball goes straight to the fielder. Now they need to feel well, because that is important. If an opportunity comes, they need to pick it the 50 moment. That's a beautiful shot. Was in control when he was reverse flicking that into the fence. Yeah, it means a lot, must mean a lot to Shikhar Dhawan, coming back into form with a bang really. 54 of 39. It's a big shot into the gap. Oh, almost netting it. That's gone through. Yes, it was a close thing. It needed a brilliant moment in the field, a sparkle of brilliance really to get rid of Virat Kohli. But he took a lot of risk, Virat. It's a shorter fence on the leg side. Maybe that could have been a reason why he went for it. He bisected the fielders, to his credit. Al-Amin. Al-Amin. He's been swapped now. They need their good fielders to ride the boundaries at this stage. Yeah, he ran all around it instead of coming in a little bit, a few more. দর্শক, সরাসরি ছিলাম আমরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সেখানে বাংলাদেশ আর ভারতের ফাইনাল ম্যাচের শেষ অংশটুকু দেখছিলাম। এখন টেনশন কিছুটা বেড়ে গেছে বাংলাদেশের পক্ষে। তারপর আমরা আশাবাদী হয়তো জয় নিয়ে এবারে এশিয়া কাপ শেষ করবে বাংলাদেশ। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপের ফাইনালে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কোহলি ধাওয়ানের ব্যাটে সুবিধাজনক অবস্থানে ধোনির দল। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। এক সপ্তাহের বেশি যন্ত্রণায় ভুগে মারা গেলেন রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। রাজধানীতে জোড়া খুনের মামলায় এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 11 এপ্রিল। এবং হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা। এসআই বরখাস্ত, ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।